আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন নিচে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা না বুঝে বোঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। নুজয়বা আমার হাত ধরে টানতে টানতে বিজ্ঞান বিভাগের সামনে যখন আনলো, তখন আমাদের ডিপার্টমেন্টের ছেলে সহ মেয়ে, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও চারপাশে জড়ো হয়ে যায়। আমি শুধু নুজয়বার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। মেয়েটার এত সাহস আছে, আমার তা জানা ছিল না। ওই এমন করে টেনে আনবে সেটাও কখনো অনুধাবন করিনি। আমি নুজয়বাকে ডাকলাম, নুজয়বা তুমি? সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। ভয়ে চুপ হয়ে গেলাম। মাঝে মাঝে মেয়েদেরও ভয় পেতে হয়। মেয়েদের ভয় পাওয়াটা এক ধরনের ভালো লাগার ব্যাপার, যা হয়তো সবাই বুঝতে পারে না। নুজয়বা বিজ্ঞান বিভাগের সামনে এসে দাঁড়ালো। আমার দিকে একবার তাকিয়ে জোরে জোরে সাদিয়ার নাম ধরে ডাকলো, এই সাদিয়া। আমি বড় একটি ঢোক গিললাম। ঠিক এটারই ভয় হচ্ছিল। নুজয়বার এমন চিৎকারে আরও কয়েক ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এসে চারপাশে গোল হয়ে দাঁড়ায়। নুজয়বার চুল 10 টাকা দামের রাবার গার্ডারে আটকানো, উঁচু করে বাঁধা, গায়ে হাতা কাটা নীল ভার্সিটির ড্রেস, সাদা ওড়না পেঁচানো আছে। কিছু সময় পর বিজ্ঞান বিভাগের সাদিয়া নামের মেয়েটি আসলো। ওর পাশেই তন্ময় ভাই দাঁড়িয়ে আছে। সাদিয়া ওনার হাত ধরেই ছিল, কিন্তু বাইরে এসে নুজয়বাকে যখন আমার হাত ধরে রাখতে দেখে, তখনই সে তন্ময় ভাইয়ের হাত ছেড়ে দেয়। ব্যাপারটা লক্ষণীয়। আমি সাদিয়ার দিকে তাকালাম। আমার দিকে শূন্যতাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মাঝে আমি মানুষের দৃষ্টির মানে খোঁজার চেষ্টা করি। বোকা হই, তবুও ভালো লাগে। কারণ মানুষের দৃষ্টি মুখের থেকেও জোরালো সত্য কথা বলে। নুজয়বা আমার হাত চেপে ধরল।
মেয়েদের হাত এত শক্তিধর হয় জানা ছিল না। আমার হাতে যে ওর হাতের ছাপ পড়ে যাচ্ছে তা আমি দিব্যি বুঝতে পারছি। নুজাইবা সাদিয়ার সামনে টেনে আনে আমাকে। আকৃক দৃষ্টিতে অগোচর সাদিয়াকে খুব কাছ থেকে দেখি। সেই পরিশোধিত চাউনি, তবে আমার খাঁচাতে বন্দি নয়। আখি যুগল এখন অন্য কথা বলে। নুজাইবা নিষ্পিস করে একসময় বলে, সাদিয়াকে যেন কি বলতে চাও তুমি? সবটা এখন বলো। আর তোমাকে যেন ও কি বলেছিল মনে আছে না? সব বলো। তোমার মনে জমে থাকা সব কিছু ওকে বলো। দেখি ওর কত সাহস তোমাকে কথা শোনায়। আমি নুজাইবার দিকে তাকালাম। সেই ইশারায় বলতে বলে কথা। আমি নুজাইবার চোখের দিকে তাকিয়ে আছি। মানুষের চোখ বড়ই অদ্ভুত। মুখের কথা মিথ্যা হলেও চোখের ভাষা সত্য হয়। কারো চোখে ঝর্ণায় গানের শব্দ ভেসে ওঠে, কারো চোখে অপলা দৃষ্টির স্নিগ্ধ শব্দ দেখা যায়। আমি নুজাইবার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। মিনমিন গলায় বললাম, থাক না এসব, বাদ দাও। সময় সব কিছু বদলে দেয়। অবেলাতে তোমার আচরণ একসময় সেটা সুসময়ে আগ্রহে কারণ হয়ে যায়। নুজাইবা আমার হাত ঝটকা দিল, কিন্তু ছাড়ল না। সে যে রেগে গিয়েছে আমি খুব করে বুঝতে পারছি। মেয়েদের রাগ আমার কাছে কাঁচা আমের মতো মনে হয়। কাঁচা আমে সামান্য আঘাত লাগলে আঠা ঝরা শুরু করে, তেমনি মেয়েরা রেগে গেলে একটু কিছু বললেই কান্না করে। পার্থক্য হলো আমের গায়ে দাগ পড়ে যায় আর মেয়েদের মনে কষ্ট, অভিমান জমা হয়। বড়ই আজব পৃথিবীর নিয়ম। থাক, তোমাকে কিছু বলা লাগবে না, আমি বলছি। সাদিয়া শোনো, আবিরকে তো অপমান করেছিলে, তাকে অবজ্ঞা করে তাড়িয়ে দিয়েছিলে, আর বলেছিলে তার মতো কোনো ছেলেকে কেউ ভালোবাসে না। শুনে রাখো, সবাই শুনে রাখো, আমি আবিরকে ভালোবাসি। আর তন্ময় ছেলেটার ব্যাপারে খোঁজ নিও। আবিরের থেকে তার পার্থক্য কত বিশাল। নুজাইবার কথাগুলো বলে চলে যাওয়ার প্রস্তুতি নিল। আমি ওর হাত ধরলাম এবার। মেয়েটার সাহস অনেক। সাহসী মেয়েরা এক্সট্রা সুন্দরী হয়ে থাকে। যে মেয়ে গম্ভীর সে মেয়ের সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়, আর যে মেয়ে চঞ্চল সেই মেয়ে আরও সুন্দরী হয়। আমি সাদিয়ার কাছে এগিয়ে গেলাম। সাদিয়ার মুখের দিকে তাকিয়ে আছি। চারপাশে সব ছেলেমেয়েরা আমাদেরকে দেখছে। মাঝে মাঝে দর্শক না হলে অনেক কিছুই জমে না। আমি সাদিয়াকে বলি, তুমি বলেছিলে আমি তোমার মনের মতো না। পৃথিবীতে কেউ কখনো কারো মনের মতো হয় না, বানাতে চাইলেও হয় না। কখনো কাউকে ভালোবাসলে তুমি নিজের মতো করে না চেয়ে আগে তার মতো চাও, দেখবে ভালোবাসা কতটা গভীর। তোমার চোখে আমি আকাশ দেখেছিলাম। সেই আকাশটা ছিল সাদা মেঘে ভর্তি। শঙ্খচিল, শালিক পাখির উড়ে বেড়ানো আকাশ ছিল। ভালোবাসা মেঘ। ওই মেঘে বৃষ্টি ছিল, সুপ্ত রোদের আলো ছিল, চাঁদের জোছনায় আলোকিত ছিল। সেই ভালোবাসার মেঘ, মেঘটা এখন ঝোড়ো বাতাসে হারিয়ে গেছে তেপান্তরে। সাদিয়াকে আর কিছুই বললাম না আমি। নুজাইবা আমার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে। নুজাইবাকে আমি যত দেখি ততই অবাক হই। মেয়েটার মাঝে একটা বিশেষ ধরনের বিশেষত্ব আছে। পৃথিবীর সব মানুষের এক্সট্রা বিশেষত্ব থাকে, আর সেই বিশেষত্বের কারণে আমি মরে গেলেও চিরকাল মনে থাকে। কেউ লিখতে পারে, কেউ গাইতে পারে, কেউ আবিষ্কার করতে পারে, সবাই ওদেরকে মনে রাখে। সাদিয়াকে ভালোবাসতাম আমি, কিন্তু সে ছিল ছলনাময়ী। আমার ভালোবাসার সুযোগ নিয়ে সে অন্য কাউকে খুঁজেছে। পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব কম দেখা যায়। এক পক্ষ হলো শুরুতেই ভালোবাসা দেখায়, আরেক পক্ষ শেষে এসে পাল্টে যেয়ে অবহেলা শুরু করে, আবার নিজের দোষ তার উপরে চাপিয়ে দেয়। আমি দেখি মানুষের রং বদলানোর খেলা। সাদা, কালো, হলুদ, নীল,
কতই না রঙের মানুষ আমার সামনে ঘুরে বেড়ায়, সবই যেন চাকচিক্যময়। আকাশে মেঘ জমেছে। আকাশে যখন মেঘ জমে তখন মনে হয় বৃষ্টির আগমন বার্তা নিয়ে আসে। মেঘ জমা এই আকাশের মাঝে আমি অন্য কিছু দেখতে পাই, অন্য কিছু অনুভব করতে পারি। এই অনুভবতার আকাশ তখন জলে ভেজে মেঘের মতো অস্থির হয়ে যায়। নুজাইবা আমার কাছে ওই জলে ভেজা মেঘের মতো। বৃষ্টি প্রবণতা শেষে কোনায় যেন উড়ে চলে যায়। নুজাইবা আমার পাশে 2 তলা বাড়িতে থাকে। মেয়েটা আমার থেকে 2 বছরের বড়। তাকে কখনো আপু সম্বোধন করিনি। কথা হতো, তবে সব সময় কথা হতো এমন না। মেয়েটা আমার কাছে সৃষ্টির সেরা একটি সৌন্দর্যের আধার। নুজাইবাকে রোজ দেখতাম, কথা বলার চেষ্টা করতাম, আসলে কথা হতো, কিন্তু তখন অব্যক্ত কথাগুলো প্রকাশের সাহস হতো না আমার। এক শ্রেণীর প্রেমিক প্রেমিকা আছে, ভালোবাসার মানুষকে মনের কথা জানাবো কি না সেটা ভেবে সে না করে দেবে কি না, রাগ করবে কি না, এমন ভাবতে ভাবতেই ঠিকমতো মনের কথা প্রকাশ করা হয় না। আর এই শ্রেণীতে সব ধরনের মানুষ একদিন না একদিন পড়েই থাকবে। নুজাইবার হঠাৎ করেই বিয়ে হয়ে যায়। সেদিন সময়গুলো যেন থমকে পড়ে আমার। যদিও আমার প্রতি মাসে রসায়ন বড়ই বেখাপ্পা ছিল। না কখনো নুজাইবাকে আমি বলেছিলাম তোমাকে ভালো লাগে, না কখনো সে আমাকে পাত্তা দিত। টুকটাক কথা হতো আর আমি লুকিয়ে হা করে তাকিয়ে থাকতাম। এই তাকিয়ে থাকার পেছনে এক প্রকার ভালোবাসা থাকে, যা প্রেম শুরুর প্রথম অধ্যায় বলা যায়। ইস, প্রেমটা যদি সেট অধ্যায়ের ইউনিয়নের মানের মতো হতো তাহলে কতই না সহজ হতো। কিন্তু না, প্রেম তো ফিজিক্সের মতো জটিল বিষয়, যা সবার মাথায় আসে না, আসলেও ইচ্ছে থাকে না, নতুবা ভালো লাগা না বলে চালিয়ে দিতে হয়। নুজাইবার ওপর কিছু একটা একতরফা চাপা রাগ নিয়ে আমি সাদিয়ার প্রতি আকৃষ্ট হই। সেখানে সাদিয়াকে খুব করে চাইতে শুরু করি আমি। সেদিন বুঝেছিলাম মানুষ বারবার প্রেমে পড়ে, বারবার অন্যকে ভালোবাসে, খালি মাঝখান থেকে একজনের জন্যই কতই না পাগলামি শুরু করি আমরা। প্রেম জিনিসটা অপেক্ষার সূর্যের মতো, আসার সময় হলে ঠিক সময় আসবে, শুধু আগ্রহের সাথে অপেক্ষা করতে হবে আমাদের। সাদিয়ার মাঝে ছিল ছলনার বিশালতা। আমি বোকা ছিলাম নাকি বড্ড প্রেমের কাঙাল ছিলাম বুঝে উঠতে পারিনি। সাদিয়া অন্যের হয়ে যায়। মন খারাপের বিশালতার সময়টা আমার বড্ড বাজে যাচ্ছিল। এক বিকেলে ছাদের সাথে পা ঝুলিয়ে বসে আকাশ দেখছিলাম। আকাশ দেখতে আমার ভালো লাগে। মেঘাচ্ছন্ন আকাশ মানুষের দুর্বলতার প্রকাশ করে, নীলচে আকাশ উৎপল্লতা সৃষ্টি করে। আমি বিকেলের আকাশ দেখছি। আম্মা ছাদে শুকনো কাপড় নিতে আসে, আমাকে উদ্দেশ্য করে বলে, আবে, জামির আঙ্কেলের মেয়ে নুজাইবাইকে চিনিস না? মেয়েটা তো ডিভোর্স হয়ে গেছে, আজকে সকালে বাড়িতে এসেছে। কি সাংঘাতিক মেয়ে! ডিভোর্স হয়েছে কিন্তু মুখ দেখে বেশ হাসি খুশি লাগছে। মনে হয় নুজাইবাই কারোর সাথে সম্পর্ক আছে। আমি আম্মার কথায় চুপ থাকি। আম্মার সাথে এখন কথা বললে নুজাইবার মুখে হাবভাব কেমন ছিল তা বর্ণনা করা শুরু করে দেবে, আর সেই সুযোগে পচা কথাও শোনাবে আমার, তাই চুপ করেই থাকি। আম্মা একা একা বকে নিচে চলে যায়। আমি আকাশের দিকে তাকাই। আকাশে সাদা মেঘগুলো লাল সূর্যের রঙে কেমন যেন আগুনের ফুলকির মতো রং ধারণ করেছে। আমি সেই রঙে নিজের মনের আক্ষেপ প্রকাশের বিশালতা খুঁজে পেয়েছি। আবির, চুপ করে আছো কেন? আমার উপরে রেগে আছো? আমি আসলে চাইনি সাদিয়া তোমাকে অপমান করে কিছু বলুক, আর তুমি সেটা মেনে নাও। আমি নুজাইবার দিকে তাকালাম। ভার্সিটির ক্যাম্পাসের শেষ প্রান্তে এসে বসেছি। নুজাইবা সুন্দর, যথেষ্ট সুন্দর। আমরা সুন্দর বলতে দেহের বাইরের অংশকে দেখি, কিন্তু মানুষ প্রকৃত সুন্দরী ভিতরে থাকে। লিফাফা দুরন্তি ব্যাপারটা বেশ অদ্ভুত। নুজাইবা আমার দিকে তাকিয়ে বলল, আবির,
চলো বাড়িতে যাই, বৃষ্টি হবে। আমি নুজাইবাকে বললাম, সাদিয়াকে এভাবে বকা কেন দিয়েছো? সে তো আমাকে কষ্ট দিয়ে খুশি ছিল। নুজাইবা একটু মুচকি হাসলো। কোনো কথা না বলে ও বসা থেকে উঠে দাঁড়ায়। তাকে ডাকতে ইচ্ছে করলো না আমার। আকাশে মেঘ হলে সে একা থাকে। নুজাইবা ডিভোর্স হওয়ার পর থেকেই শুরু হয় বর্ষাকাল। একদিন বিকেলে আম্মার রাখা কাপড়গুলো বৃষ্টির আগমনে দৌড়ে আসি ছাদে তুলতে। দড়িতে কাপড় ঝোলানো ছিল। দুটো কাপড় হাতে তুলতেই টপ টপ করে বড় ফোঁটার বৃষ্টি শুরু হয়। আমি তাড়াতাড়ি কাপড়গুলো তুলে ফিরে চলে আসছিলাম। এমন সময় চোখ আটকায় বাড়ির সামনে ছোট্ট একটি খোলা মাঠের দিকে। মাঠের শেষ প্রান্তে ছোট্ট একটি পুকুর। পুকুরের পাশে বসার জন্য একটি জায়গা বানানো। বয়স্ক লোকেরা এখানে এসে বসে, গল্প করে রোজ বিকেলবেলাতে। আমি নুজাইবাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখি। তার বিয়ের 1 বছর পর আমি আবারও তাকে দেখছি। মুখটা সেই আগের মতোই মিষ্টি আছে, শুধু বিষণ্ণতার এক ছাপ লেগে আছে। সেদিন লুকিয়ে লুকিয়ে নুজাইবাকে সন্ধ্যা অবধি দেখি। কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন অত সাহস হয়ে ওঠেনি আমার। সাহসটা মূলত দ্বিধায় চাকচিক্য হারিয়ে ফেলেছিলাম। কাউকে মনের কথা বলার পেছনে ভয় বলে কিছু নেই। তাকে ভালোবাসি কিংবা মনের কথা না বলতে পারার পেছনে কারণ হলো দ্বিধা। কি হবে? সে কি ভাববে? সে না করে দেবে? ধুর, থাক না, বলেই তাকে। মূলত এসব ভাবনার কারণে সাহস হয়ে ওঠে না প্রিয় মানুষকে মন খুলে মনের কথাগুলো বলার। এরপর একটানা রোজ বিকেলের সময় বৃষ্টি আরম্ভ হয়। নুজাইবাকে আমি দেখি। মাঠের অন্য পাশে এসে নুজাইবাকে আমি দেখি। আকাশে যখন ঘন মেঘ জমে, তখন মনে হয় বৃষ্টির আগমন বার্তারা নিয়ে আসে। মেঘ জমা এই আকাশটার মাঝে আমি অন্য কিছু দেখতে পাই, অনেক কিছু অনুভব করতে পারি। বৃষ্টি আসলেই নুজাইবা নিজেকে বৃষ্টির মধ্যে মেলে ধরে, আর আমি চুপ করে আড়াল হয়ে তার দিকে তাকিয়ে থাকতাম। এই তাকিয়ে দেখতে দেখতে আমার চোখ দুটো ক্লান্ত হয়ে গেছে। একদিন আমি সত্যি সত্যি বৃষ্টির মধ্যে ওর সামনে যাই। সে আমাকে দেখে বলে, তুমি কি চাও? আমি নুজাইবার চোখের দিকে তাকিয়ে থাকি। অনেকক্ষণ পর বলি, ভিজতে আসছি। তোমার নীল চোখকে বৃষ্টি কিভাবে ধুয়ে দিয়ে যায় দেখব। সে আমার দিকে তাকিয়ে থাকে। তার খোলা চুল বেয়ে টুপ টুপ করে পানি ঝরতে থাকে। রোজ আমাকে আড়াল থেকে দেখো, সেটা আমি জানি। কেন দেখো, লুচ্চা একটা। আমি হাসি আর হাসি। দেখে নুজাইবা কপট রেগে যায়। আমি বলি, যখন বৃষ্টি শুরু হয় তখন তুমি কাঁদো কেন? কেউ সেটা দেখে না, কিন্তু আমি তোমার চোখ দেখেই বুঝে যাই তুমি কান্না করো। বৃষ্টির সাথে অসখ্যতা বিলাসিতায় থাকতে হয়, বিষণ্ণতায় নয়। নুজাইবা আমার দিকে সরু চোখে তাকায়। বেশ কিছু সময় তাকিয়ে থেকে হঠাৎ বলে, তা তুমি বিষণ্ণতায় কেন থাকো? আমি বলি, বিষণ্ণতা কিসের? আমি তো জাগতিক নিয়মের বাইরে ভাবি সব কিছু। আমার কোনো বিষণ্ণতা নেই। নুজাইবা হাসে। ওর হাসিতে যেন বৃষ্টির ফোঁটা লজ্জা পায়। সে বলে, সাদিয়া নামে তোমার যে কাগজের প্লেন ছাদ থেকে যখন উড়িয়ে দাও, তখন দুই একটা যে আমার ছাদেও উড়ে আসে, সেটা কি কখনো খেয়াল করেছো? তা কে এই সাদিয়া? সেদিন নুজাইবার সাথে অনেকক্ষণ কথা বলি। কি অদ্ভুত, তাই না? যার সাথে কখনো ঠিকমতো কথা হয়নি, অথচ তার সাথে যেন কত সহজেই মিশে গিয়েছি। মানুষের ভাবনা আর আগ্রহ দুটোই আলাদা বিষয়। যা ভাবা হয় না তা হয়ে যায়। মনের টানে ভালোবাসি বলা লাগে না,
অথচ বছরের পর বছর দুজনার সম্পর্ক চলে যায় খুব গভীরে। রবীন্দ্রনাথের একা রাত গল্পে মাস্টারমশাই আর তার প্রেয়সীর ঝড়ের রাতের মনের ভাবনা প্রেমের চরম রসায়ন সৃষ্টি করে। প্রেয়সী অন্যের বউ হলেও মাস্টারমশাইয়ের প্রতি যে না বলা আকাঙ্ক্ষা ছিল তা প্রেমের বিশালতা বহন করে। কখনো দুজনার কথা হয়নি, কিন্তু তবুও মনের প্রেম ছিল চিরজীবন। সাদিয়ার সব কথা নুজাইবাকে আমি বলি। সে সব শুনে বলেছিল, সাদিয়ার সাথে একদিন দেখা করিও তো। এরপর থেকে রোজ বৃষ্টি হলেই আমাদের কথা হতো। এক অদ্ভুত ভালো লাগা এসব। নুজাইবাদের বাড়ি থেকে অনেক জোরে চিৎকার চেঁচামেচি শুনতে পাই। বেশ জোরে জোরেই ঝগড়া চলছে। আমি ছাদের একপাশে ফুলের গাছগুলো দেখছিলাম। বেশ কয়েকদিন হলো এদের পরিচর্যা করা হয়নি। ছাদে বেশ কয়েকটা হাইব্রিড টি রোজের গাছ আছে। ওদেরকে সবসময় যত্ন নিতে হয়। গোলাপগুলোর দিকে তাকিয়ে আছি। বিকেলের মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের আলো মেঘের ব্যারিকেড ছাড়িয়ে অলস আলো দিচ্ছে। মাখনের মতো রঙের পিচ জাতের গোলাপ গাছ, কালচে মেরুর বনি, প্রিন্স আর অ্যানা হার্কনেস, ফিকে ও গাঢ় বেগুনি রঙের সিমন আর স্যাভেন্ডার আছে। আরও আছে হলুদ বুকানিয়ার, সাদা পাশকালি। আম্মা এসে পাশে দাঁড়িয়েছে। যা তো নুসাইবাদের বাড়ি, কি হচ্ছে একটু দেখে আয়। আমার কাজ আছে, যেতে পারছি না। নুসাইবাকে নাকি আবার দেখতে আসার কথা ছিল, জান একটু শুনে আয়। আমার এমন কাজগুলো দেখলে রাগ হয় খুব। বারণ করেছি যে অন্যের খারাপ ব্যাপারে যেন বাসায় আলোচনা না করেন, কিন্তু কে শুনবে আমার কথা? আমার কথায় রাগ হলেও নুজাইবাকে দেখতে আসার ব্যাপারটা শুনে মনটা কেমন যেন কেঁপে উঠল। আমি নুজাইবাদের বাড়ি আসি। আশেপাশের অনেক আন্টি ভাবিরা বাড়ির মধ্যে এসে ঝগড়া শুনছে। ভিড় ঠেলে আমি সামনে যাই। নুজাইবা উঠোনে দাঁড়িয়ে আছে। নুজাইবার ভাবি নুজাইবাকে বলছে, স্বামীর ঘর করার মরদ নেই, ও আসছে আবার বিয়ে করবে না বলতে। ভাইয়ের ঘরে খেতে আসছো তুমি, লজ্জা করে না তোমার? তোর ডিভোর্স নিয়ে এসে ভাইয়ের ঘরে থাকতে বললাম আজ দেখতে আসবে, উনি না করে দিল। ফোন দিয়ে পাত্রপক্ষে এত সাহস ওর? বাবা আপনাকে বলছি আগে মেয়ে বিদায় করেন। লজ্জা শরম তো নেই। আবিরের সাথে প্রতিদিন সন্ধ্যায় মাঠে বসে, কি যে আকাম করে। ছি ছি ছি। বাবা আপনার মেয়ে বিদায় করেন, না করলে সমাজে আমরা চলতে পারবো না। স্বামীর ঘর তো করবে না, এখানে সেখানে আকাম করে বেড়াচ্ছে। ছি ছি ছি। আঙ্কেল বুড়ো মানুষ। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ কিছু সময় ধরে তার বৌমার এমন কড়া গলার কথা শুনছে। নুজাইবা মাথা নিচু করে চুপচাপ ভাবির কথাগুলো শুনে চলেছে। নুজাইবা কিছু না বললেও আঙ্কেল কিছুটা রেগে উত্তেজিত গলায় বৌমার বলা কথাগুলো প্রতিবাদ করার জন্য মুখ খুললেন। কয়েকবার শব্দ উচ্চারণ করার পর বুকে হাত দিয়ে নুজাইবা বলে ডেকে ওঠেন। আঙ্কেল হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে। এখানে থাকা লোকগুলো শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। নুজাইবার আব্বা বলে চিৎকার করে দৌড়ে ওনার কাছে যায়। বুকে হাত দিয়ে চাপ দিতে থাকে সে। আমি কিছু ভাবলাম না, দৌড়ে নুজাইবার সামনে এসে আঙ্কেলকে ধরে বললাম, আগে হসপিটালে নিয়ে যাই, তারপর কান্না করিও। আঙ্কেলকে পাজাকোলা করে ধরে বাড়ির বাইরে আনলাম। সামনে বাজারের প্রাইভেট স্ট্যান্ড। আমি আঙ্কেলকে নিয়ে দৌড়াচ্ছি, পেছনে নুজাইবা আসছে। রাতের পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে। মুষলধারে বৃষ্টির পর এখনও যেন বৃষ্টির রেশ কাটেনি। গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন রাত আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে রোদ দেখা গেছে, আবার মাঝে মাঝে এক ফসলা বৃষ্টি। আজ সন্ধ্যার পর বৃষ্টি না এলেও আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানির শব্দ শোনা যায়।
বৃষ্টি আসতেও পারে। আমি খোলা মাঠের সেই বেঞ্চের উপর দাঁড়িয়ে বসে আছি। হাত ঘড়িতে সময় তখন রাত 10টা। 2 দিন আগে নুজাইবার বাবাকে হসপিটালে রেখে এসেছিলাম। তিনি এখন সুস্থ। বাসায় এসেছেন তিনি। নুজাইবার সাথে আমারও একদিন কথা হয়নি। দুজনে খুব কাছে থাকলেও কথা বলিনি আমরা। কেন কথা বলিনি সেটা আমি জানি না। মাঝে মাঝে কিছু জিনিস কারণ ছাড়াই ঘটে থাকে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। অনুভব করলাম কে যেন আমার পেছনে এসে চুপি সারে দাঁড়িয়ে আছে। পেছনে তাকানোর ইচ্ছে হলো না। আগন্তুক একটু পর আমার পাশে এসে বসলো। সে অপরিচিত নয়, সেই নুজাইবা। কিন্তু এত রাতে কেউ দেখলে খারাপ ভাববে, তাই উঠে দাঁড়িয়ে চলে আসার প্রস্তুতি নিলাম। নুজাইবা বলে, কোথায় যাচ্ছ? আমি কারোর ধার ধারি না। কে কি ভাবলো তাতে আমার কিছু চাই আসে না। আসল ব্যাপার হলো আমি কি চাই আর সে কি চায়। সে? এই সেটা আবার কে? আমি দূরত্ব রেখে বসলাম। নুজাইবা চোখের দিকে তাকালাম আমি। সে বলল, আমার হাজবেন্ড আমাকে মারতো, সহ্য করতাম, কিন্তু একটা সময় সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই চলে এসেছিলাম। রোজ বৃষ্টিতে ভিজে আমি কাঁদতাম। তুমি দূর থেকে আমাকে দেখতে। তোমার দেখার মাঝে পবিত্রতা ছিল। তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকতে। কি দেখতে আমার চোখে তুমি? নুজাইবার কথাগুলো আমার বুকের মধ্যে কেমন যেন তোলপাড় শুরু করে দিয়েছে। ও ঠিক কী বোঝাতে চাইছে আমার আমার কিছুই মাথায় আসছে না। বৃষ্টি শুরু হলো। ঝিরঝির বৃষ্টিকে পেছনে ফেলে টপ টপ করে বৃষ্টির বিশালতা চারপাশে ছড়িয়ে যাচ্ছে। আমি নুজাইবার চোখের দিকে তাকালাম। বললাম, তোমার চোখগুলো আমার ভালো লাগে। এই চোখগুলোর মাঝে একটা সবুজ ঘেরা রঙের পাহাড় দেখতে পাই। মাঝরাতে এই পাহাড় যখন একলা হয়ে যায়, তখন এই পাহাড়ের কাছে আমার বসে থাকতে ইচ্ছে করে, তার সাথে কথা বলতে ইচ্ছে করে। পাহাড়ের গা বেয়ে নিচে নামা ঝর্ণার সাথে গা ভেজাতে ইচ্ছে করে। তোমার চোখে আমি পুষ্পলতা দেখতে পাই। নুজাইবা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ওর তাকানোর মাঝে প্রশ্নবোধক চিহ্নের বিশাল বাক্য। মেয়েটা সব সময় লিপস্টিক আর সাজতে ভালোবাসে। তাকে কেন যে আমার এত বেশি ভালো লাগে, কেন যে তার প্রতি এত বেশি টান অনুভব করি, সেটা আমার কাছে সুপ্রস্তুত রহস্যের ফাঁদ যেন, যে ফাঁদ অতিক্রম করলে হয় আমি মরে যাব, না হয় তাকে আবার হারিয়ে ফেলব। নুজাইবা বলে, আমার সাথে থাকতে পারবে তুমি? তোমার পরিবারকে মানাতে পারবে? নুজাইবার কথা শুনে বুকের বাম পাশটা কেমন যেন বেশি পরিমাণে কাঁপা শুরু করেছে। হঠাৎ প্রচণ্ড শীত অনুভব করলাম। আসমিক চাহিবার আগেই কিছু পেলে আমার এমন শীত অনুভব হয়। আমি বললাম, স্রোতের বিপরীতে এসে কখনো কিছু চেয়েছ? আমরা না হয় স্রোতের বিপরীতে যে একে অপরকে চাইব। তোমার প্রতি ভালোবাসার সিন্ধু তরঙ্গ বহুদিনের আত্মক্ষরক হয়ে আছে। তুমি চাইলে আমার হয়ে যেও, আমি তোমার হয়ে যাব চিরতরে। তোমাকে পেলে বাকি ঝামেলা ঠিক সামলে নিতে পারবো, না হলে আমি পুরুষ কেন হলাম? আর কিছুই বললাম না আমি। নুজাইবার থেকে চলে আসলাম। আমি জানি নুজাইবা এখন আমাকেই চাইবে, তাই ওর থেকে চলে আসলাম। এখন সে আমার কাছে আসবে। এখন আপাতত বাসায় সব কিছু সামলে আমাকেই নিতে হবে। সে আসবে, আমি জানি। তার চোখে আমার কাছে আসার অদম্য আগ্রহ প্রবণতা আমি যে দেখেছি। চোখের দৃষ্টি কখনো মিথ্যে বলে না। আমি হাঁটছি। আজ আমার মনের আকাশে জলে ভেজা মেঘটাকে বড্ড বেশি আপন মনে হয়। আর দেখতে হবে না তার চোখের জলে ভেজা মেঘের শব্দবিহীন কান্নার চিত্র। আমি হাঁটছি আর মনে মনে বলছি, দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে,
ঝিরি ঝিরি এলে বহিয়া, খুশিতে ভরেছে লগন। আজও ওঠে মন ভরিয়া, হাওয়ায় মেঘ সরায়ে, ফুল ঝরায়ে, ঝিরে ঝিরে এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া, কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া। আকাশে অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল, ছিল না যখন মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছিমিছি মন কেমন, ছিলে না যখন। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।